মানে নওশাদ সিদ্দিকীর মতন আমরা নেতা আজ অবধি পাই না। চোখে শান পেয়েছি, এনাকে ছাড়া আমরা কাউকে ভোট দেবো না, তাতে জীবন যা যাবে। করণীয় সেটাই করেছে। নওশাদ সিদ্দিককে চাই। কেন? নওশাদ সিদ্দিক ভালো, আমাদের ভালো লাগে, মানে ভালোই করেছে। কাজ না করতে দিলে কি করবে? কি করেছে? হ্যাঁ, লাইট ফাইটও লাগিয়েছে, কত কিছু করেছে সব মানুষের জন্য। কিন্তু আমি যখন আসছিলাম দেখছিলাম রাস্তার অবস্থা কিন্তু খুব খারাপ। রাস্তাটা খারাপ, একা জিতে কি করবে? একা কাজ করতে যায়, একা হলে সব জায়গায় জিতলে আবার কাজ হবে সেরকম তুলনায়, একা জিতে কি করবে? আর লাইট করেছে, আর কি করেছে? আর সব বিভিন্ন রকম সব খেলাধুলো, বিভিন্ন রকম সমাজমূলক কাজ করেছে। কেউ অসুবিধে পড়ে গেলে সেখানে এসে দেখাশুনো করে, কেউ আত্মহত্যা করলে সেখানে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে গেলে সঙ্গে সঙ্গে যায়। কিন্তু অন্য নেতাকে আমি দেখিনি। নীতি আদর্শ ভালো ভাইজানের, এই হাতে আমরা এগোচ্ছি। আমরা 100% নওশাদ সিদ্দিকী চাচ্ছি, ঠিক আছে? কারণ এতদিন মানে যা নেতা দেখেছি আমরা জীবনে, আমরা শুনে এসেছি নেতা কিন্তু আগে ছিল, এরকম নেতা আমরা জীবনে পাই না গো, ঠিক আছে? মানে নওশাদ সিদ্দিকীর মতন আমরা নেতা আজ অবধি পাই না। চোখে শান পেয়েছি, এনাকে ছাড়া আমরা কাউকে ভোট দেবো না, তাতে জীবন যা যাবে। 5 বছরে কি করেছে? 5 বছরে যাই কিছু করেছে, কিন্তু অত আমার জানা নেই। যা করেছে আলহামদুলিল্লাহ, তো ভালো। তবে কথা হলো, করুক আর না করুক ওনাকে চাই। রাস্তাঘাট খারাপ এর থেকে আগে আরও ছিল। আমার মনে হয় যত সম্ভব ভয়তে মাঝে যা কিছু করে দিচ্ছে আরও, ঠিক আছে? আর খারাপ ভালো মন্দ পরে হবে, কিন্তু নিজে আগে ক্ষমতায় আসুক আরও, তখন। বিধানসভা নির্বাচন, বিধায়ক হিসেবে কাকে চান? নওশাদ সিদ্দিকী নাকি নতুন কেউ? আমরা কারু চাইনি, আমরা শুধু নওশাদ সিদ্দিক চাই। নওশাদ সিদ্দিক আমাদের কাজ করুক না করুক, নওশাদ সিদ্দিক শুয়ে আমরা আছি। আমরা নওশাদ সিদ্দিক বলবো না যে আমাদের উন্নয়ন করে দাও। হ্যাঁ, এখন নওশাদ সিদ্দিক উন্নয়ন করতে যাচ্ছে, নওশাদ সিদ্দিক তো উন্নয়ন করতে দিচ্ছে না। মানে ভাঙড়ের ব্রিজে নওশাদ সিদ্দিক পাশ করে লেসলো, আর সরকার জোর করে ঠেলে দে বলে আমরাই পাশ করলেইছি। তা ধর নওশাদ সিদ্দিক তেড়িয়ে দেয়, এখন সেই ব্রিজ করতে মানে মার্ডার হয়ে গেল। হ্যাঁ, এখন মার্ডার হয়ে গেল, আর মার্ডার হয়ে গেলে এখন সেই ব্রিজটা এখন বন্ধ আছে আপাতত। তা আমরা ওসব অদূরই যাচ্ছি না। আমরা নওশাদ সিদ্দিক মোটামুটি আমাদের উন্নয়ন করবে। নওশাদ সিদ্দিক দাঁড়াক আগে ভাঙড়টাকে কমপ্লিট করুক। আমরা তো জিতলুম, আমরা তো জিততে দিলে না, জোর করে মেরে ধরে মার্ডার হয়ে গেল, মার্ডার করে কেড়ে নিলে আমাদের। তা আবার সামনে বিধানসভা আসছে, এই বিধানসভায় আমরা দেখি কি করতে পারি। নওশাদ সিদ্দিক উন্নয়ন করুক না করুক আমরা দেখতেছি। গত 5 বছরে কি করেছে নওশাদ সিদ্দিকী? নওশাদ সিদ্দিক গত 5 বছরে ও তো দাঁড়িয়ে দেয়নি এখানে। তা আমরা কি করবো? কি করবে নওশাদ সিদ্দিক? নওশাদ সিদ্দিক আসুক এখানে, তারপরে আমাদের এক্ষুনি আপাতত যা করতেছে আমাদের ভালোই করতেছে। আমাদের ছেলেপিলে সব কেস কাছারি করেছে, নওশাদ সিদ্দিক বিনা পয়সায় ছাড়িয়ে নিয়ে আসতেছে। আবার নওশাদ সিদ্দিক কী করবে? আমরা এইটাই চাই, আর কিছু চাইনি। নওশাদ সিদ্দিকী কাজ না করলেও তাকে চাইবে? হ্যাঁ, নওশাদ সিদ্দিক কাজ না করলেও আমরা নওশাদ সিদ্দিক চাই। নওশাদ সিদ্দিক কাজ করুক না করুক আমরা শুনে আছি। কেন? নওশাদ সিদ্দিক আমাদের ভালো লেগেছে, আমরা ওই বাড়ি করবো। নওশাদ সিদ্দিকীর বদলে পরিবর্তন না, মানে আগামী দিন আমরা পুনরায় ফের নওশাদ সিদ্দিকীকে বিধানসভায় পাঠাতে চাইছি। যেহেতু তার নীতি আদর্শগুলো ভাঙড়ের মানুষ নিশ্চিতভাবে তাকে ভালো মনে করছে। তৃণমূল যতই বলুক, মানে গ্যাস দেওয়া বেলুনের মতো কথাবার্তা, ওই গ্যাস দেওয়া বেলুনের মতো কথাবার্তা বলে তারা ওই গ্যাসই উড়বে হাওয়ায়। সুতরাং ভাঙড়ে তারা দাঁড়াতে পারবে না। মানুষ তো চাইছে নিশ্চিতভাবে তৃণমূলের বিকল্প অন্য কিছু। যেহেতু নওশাদ সিদ্দিকী ভাঙড়ে মোটামুটি কাজ যদিও নাকি না করে থাকে ওদের কথা অনুযায়ী, তাহলেও একটা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আগামী দিন মোটামুটি নওশাদ সিদ্দিকী আবার ভাঙড়ে থাক, এটা ভাঙড়ের মানুষের। গত 5 বছরে কি কাজ করেছে? আর কাজ যদিও মানে আমাদের চোখে তো আমরা দেখছি কাজ কম বেশি একটা হচ্ছে, সুতরাং তারা কাজ করতে দেবে না বলে নানা রকমভাবে বিভ্রান্ত করে তারা আর কি চাইছে যে ও যাতে কাজ না করতে পারে, মানুষের কাছে তার দোষী সাজাবার জন্য অনেক রকম পরিকল্পনা চলছে। সেটা তো নিশ্চিতভাবে ভাঙড়ের মানুষ বুঝতে পারছে। সুতরাং ওসব বলে লাভ নেই। আগামী দিন ভাঙড়ের মানুষ পুনরায় ফের নওশাদ সিদ্দিকী যাতে বিধানসভায় যায় সেই জন্য তারা মোটামুটি আছে ওইভাবে যে ওদের দুর্নীতির কথাবার্তা শুনে আগামী দিন ওদের পাশে মানুষ দাঁড়াবে বলে আমার তো মনে হয় না। দর্শক, আপনাদের শোনাচ্ছিলাম ভাঙড়ের কিছু মানুষের বক্তব্য আর কি। যখন সাংবাদিকরা পৌঁছে গিয়েছিল ভাঙড়ে, জিজ্ঞাসা করছিল সাধারণ মানুষের কাছে 26শে বিধানসভা নির্বাচন রয়েছে, আপনারা কোন দলকে চাইছেন? নওশাদ সিদ্দিকী রয়েছে ভাঙড়ে, তিনি থাকবেন না অন্য আলাদা কোনো দলকে বা শাসক দলকে প্রার্থী হিসেবে দেখতে চাইছেন, মানে জয়ী হিসেবে দেখতে চাইছেন? ভাঙড়ের মানুষের কিন্তু পরিষ্কার দর্শক একটাই
যেটা ভাষা, যেটা একটাই মতামত, যেটা একটাই কথা। সংবাদ মাধ্যম যখন প্রশ্ন করছিল যে ভাঙড়ে নওশাদ সিদ্দিকী 10 বছরে 5 বছরে কি উন্নয়ন করেছে, তারা বলছে উন্নয়ন নওশাদ সিদ্দিকী করতে চাইছে, কিন্তু শাসকের এক শ্রেণীর যারা লিডার রয়েছে তারা করতে দিচ্ছে না। অতএব নওশাদ সিদ্দিকী এক জায়গায় জিতে রয়েছে, আমরা নওশাদ সিদ্দিকীকে আবার দেখতে চাই। আবারও 2026-এ নওশাদ সিদ্দিকীকে তারা দেখতে চাইছেন। অ্যাকচুয়ালি ভাঙড়ে কাজ হয়নি না, কাজ হয়েছে, সেভাবে কাজ হওয়ার দরকার ছিল, সেভাবে কাজ হয়নি। যেভাবে কাজটা হওয়ার দরকার ছিল, শাসক যদি ভাঙড়ে জিতে থাকতো হয়তো অনেকটা কাজ হতো, অনেকটা উন্নয়ন হতো, কিন্তু বিরোধী দল জিতে রয়েছে আইএসএফ, তাদেরকে সেভাবে কাজ করতে দেয়নি, তাদেরকে সেভাবে কাজ করতে দেয়নি। আর দেবে বা কেন? আইএসএফ থেকে জিতে রয়েছে, কেন কাজ দিবে? আর দীর্ঘদিন কি কাজ হয়েছে ভাঙড়ে? ভাঙড়ের মানুষ তো প্রশ্ন তুলছে। কিন্তু নওশাদ সিদ্দিকীর যেটা আর কি প্লাস পয়েন্ট রয়েছে, তার আদর্শ দেখে ভাঙড়ের মানুষ মুগ্ধ হয়েছে, এক প্রকার বললেই চলে আর কি। ভাঙড়ের মানুষ তার আচরণ, ব্যবহার, মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, বাচ্চাদের হাতে পেন খাতা বই তুলে দেওয়া, দাঙ্গা নয়, অশান্তি নয়, সৌজন্যতার রাজনীতি নওশাদ সিদ্দিকী সাহেব ভাঙড়ে দেখিয়েছে। ভাঙড় কেন, বিভিন্ন জায়গাতে তিনি বলেছেন। তো ভাঙড়ের মানুষ বলছে যে এবারে আমরা 26-এ ভাইজানকে আবার জিতিয়ে ভাঙড় থেকে বিধানসভাতে পাঠাবো। সংবাদ মাধ্যম যখন প্রশ্ন করছিলেন ভাঙড়ের উন্নয়ন তো সেভাবে হয়নি, তারা বলছে যে আমরা অত কিছু বুঝি না, আমরা শান্তি চাই। আর ভাঙড়ে নওশাদ সিদ্দিকীর দল করতে গিয়ে যারা আর কি কেস টেস খেয়েছে আর কি, সাধারণত অনেক মানুষ কেস খেয়েছে ওই অকাপ বিলের বিরোধিতা করতে গিয়ে রাজ্য সরকারের পুলিশ তাদেরকে অনেক কেস দিয়েছে, কারণ যেহেতু বলেছে যে বাংলায় আন্দোলন করা চলবে না। তারপরে ভাঙড়ের এক শ্রেণীর যুবকরা তারা আইএসএফটা করতো না, কিন্তু সাধারণ মানুষ ওই আন্দোলনটা করতে গিয়ে অনেক কেস তাদের নামে করা হয়েছে, মিথ্যা কেস আর কি। কিন্তু সেগুলো কিন্তু নওশাদ সিদ্দিকীর দল বা নওশাদ সিদ্দিকী সাহেব একেবারে ফ্রিতে জামিন করিয়েছে, মানে ঘরের টাকা দিয়ে একেবারে জামিন করিয়েছে। তো তারা তাই বলছে যে 26-এ এবার আমরা আর কাউকে দেখতে চাই না, নওশাদ সিদ্দিকী ছাড়া 26-এ আমরা কাউকে ভোট দেবো না। মানে সব কিছু মিলিয়ে আমরা বলতে পারি নওশাদ সিদ্দিকীর যে আদর্শ, যে কথা মানুষের জন্য নওশাদ সিদ্দিকী ভাবে, যে কথা মানুষের জন্য বলে, সেটা অ্যাকচুয়ালি খুব শান্তির বার্তা। সেটা ভাঙড়বাসী আবারও প্রমাণ করেছে, আবারও ভাঙড়বাসী প্রমাণ করলো 26-এ আর কোনো দলকে আমরা দেখতে চাই না, নওশাদকে দেখতে চাই। তো নওশাদকে তো বেশ কয়েকদিন আগে ডেকে দিচ্ছিলেন, এখন দেখি শওকত মোল্লা সাহেব আর তার ব্যাপার নিয়ে সে এখন চর্চিত হচ্ছে না। এবার আব্বাস সিদ্দিকীকে নিয়ে বিভিন্ন মন্তব্য করতে তিনি শুরু করেছেন, রাজনীতিক হোক আর রাজনীতিকভাবে। এই যে ভিডিওটা দেখালাম, আপনারা বলতে পারেন শুধু আইএসএফের ছেলেরা বলেছে নওশাদ সিদ্দিকীকে চায় না, সেখানে সাধারণ মানুষ 90% মানুষ বলেছে আইএসএফকে চায়। আর অনেক বক্তব্য রয়েছে সেখানে হয়তো বলেছে তৃণমূল কংগ্রেসকে দেখতে চাইছি, শওকত মোল্লাকে দেখতে চাইতো, হয়তো বলেছে। কিন্তু ভাঙড়ে 90% মানুষ যেটা রয়েছে নওশাদ সিদ্দিকীকে তারা বিধায়ক হিসাবে আবারও দেখতে চাইছে। দর্শক কি বলবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর চোখ রাখবেন আমাদের চ্যানেলে। বাংলার রাজনীতিতে তিনি সবচেয়ে চর্চিত নাম। বিতর্ক থেকে বিক্ষোভ, সমাবেশ সর্বত্র দেখা যাচ্ছে তাকে। যেখানেই যাচ্ছেন খবরের শিরোনামে উঠে আসছেন তিনি। জোট চেয়ে যেমন চিঠি দিচ্ছেন, তেমনি পাল্টা মানহানির মামলাও করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, মীনাক্ষী মুখার্জিদের টপকে মিডিয়ার নজরে শুধুই ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। আইএসএফ এর সুপ্রিমো কখনো বিস্ফোরক, কখনো জনদরদি, কখনো আবার ব্যাকফুটে। মোদ্দা কথা, রাজনীতিতে পা রেখেই যিনি বিধায়ক হয়েছিলেন তিনি ভাঙড় ছাড়িয়ে প্রবল প্রাসঙ্গিক বাংলার রাজনীতিতে। তবে ওই নওশাদের দিকে এবার অভিযোগের তীর শুভেন্দু অধিকারীর। ঠিক যে প্রসঙ্গে বামেরা নওশাদকে নিয়ে দ্বিধায়, সেই প্রসঙ্গই তুলে দিলেন বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা দাবি করেছেন বিজেপির কাছ থেকে নাকি 30 কোটি টাকা নিয়েছেন নওশাদ। এই অভিযোগকে উড়িয়ে দিয়ে পাল্টা তোপ দেগেছেন আইএসএফ এর শীর্ষ নেতা নওশাদ।
মিথ্যাচার করা হচ্ছে অভিযোগ তুলে তিনি শওকতের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। আদালত চত্বরে দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকী পাল্টা দাবি করেছেন তৃণমূল তাঁকে বারবার ওই দলে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে, কিন্তু তিনি খারিজ করে দিয়েছেন। এখান থেকে অন্যদিকে ঘুরে গিয়েছে পুরো ইস্যু। নওশাদের দাবি নিয়ে শুভেন্দু আবার বলেছেন, এর মধ্যে দিয়ে নওশাদ ভাই কি বলতে চাইছেন তিনিই জানেন। নবান্নে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন তখন কি এই বিষয়ে কথা বলেছেন? আজ অব্দি জানতে পারিনি। নওশাদ ভাইকে এটা ক্লিয়ার করতে হবে। দ্বিতীয়ত, গত লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার থেকে দাঁড়াবো বলেও কোন অজ্ঞাত কারণে মাঠ ছেড়ে দিলেন ভাইপোকে, সেটাও জনগণ জানতে চায়। তৃতীয়ত, তিনি ভোটের 6 মাস আগে থেকে এই কথাগুলো কেন বলছেন, যাতে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে মমতা ব্যানার্জির দলে যোগ দিয়ে বলতে পারেন চাপ নিতে পারছিলাম না। চলুন শুনে নি নওশাদকে নিয়ে ঠিক কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমি শওকত মোল্লাদের মতো গুন্ডাদের কথার উত্তর দেব না। নওশাদ ভাই এগুলোর মধ্য দিয়ে কি বলতে চাইছেন তিনিই জানেন। তিনি কি মমতা ব্যানার্জির সঙ্গে যখন নবান্নতে দেখা করেছিলেন তখন কি তিনি এই বিষয়ে কোনো কথা বলেছেন? এটা আজ অব্দি আমরা জানতে পারিনি। নওশাদ ভাইকে এটা ক্লিয়ার করতে হবে এক নম্বর। দ্বিতীয় হচ্ছে, নওশাদ ভাই গত লোকসভা ভোটে ডায়মন্ড হারবারে দাঁড়াবো বলে কোন অজ্ঞাত কারণে মাঠটা ছেড়ে দিলেন ভাইপোকে, এটাও জনগণ জানতে চান। তৃতীয়ত হচ্ছে, নওশাদ ভাই কি এখন থেকে ভোটের 6 মাস আগে এই কথাগুলো বলতে শুরু করলেন যাতে তিনি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে মমতার সঙ্গে গিয়ে বলবেন যে আমি চাপ নিতে পারলাম না তাই আমাকে যেতে হলো। শুভেন্দুর এই বক্তব্যের পরই এক নতুন বিষয় নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। 8 মাস পরের বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে জোটের প্রক্রিয়া জোরদার করতে চিঠি দিয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে আর্জি জানিয়েছেন নওশাদ সিদ্দিকী। কিন্তু আইএসএফ এর সঙ্গে জোট নিয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি আলিমুদ্দিন। তার কারণ, গত বছরের লোকসভা নির্বাচন থেকে শেষ মুহূর্তে নওশাদের সরে দাঁড়ানো। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সিপিআইএম জোট নিয়ে তাড়াহুড়ো করতে নারাজ। আর একথা খুব স্পষ্ট করে বলে দিয়েছেন সিনিয়র নেতা সুজন চক্রবর্তী। কি বলেছেন তিনি? তার মন্তব্য ছিল, গত বছর লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে লড়বেন বলে নিজেই ঘোষণা করেছিলেন নওশাদ সিদ্দিকী। আমরাও তাতে সম্মতি দিয়েছিলাম। তারপর দেখা গেল উনি আর প্রতিদ্বন্দ্বিতা করলেন না। অতীতের মতো অভিজ্ঞতা যাতে না হয় তার জন্য অতীতটাকে মনে রাখতে হয়। আইএসএফ এর সঙ্গে জোট প্রসঙ্গে সুজন চক্রবর্তীর এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। তার মধ্যেই আবার শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবার প্রসঙ্গ অস্বস্তি বাড়াচ্ছে নওশাদের। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি, সত্যের সাথে ন্যায়ের পথে। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না। তো নওশাদ সিদ্দিকী কোথায়? তখন তো গোপদারিও ঠিকঠাক ওঠেনি। ওর সাথে আমার ইয়ে নেই, কোনো খাড়াখাড়ি কিছু নেই। ওই মেয়েলি কেসটা নিয়ে আমার কি দোষ ভাই? ওখানে একজন অভিযোগ করেছে, ওর বিভিন্ন তথ্য যুক্তি ঘেটে ঘুটে আমার মনে হলো যে হ্যাঁ মেয়েটা কিছুটা হলো সত্যি বলছে। ঠিক ইন্টারভিউ নেওয়ার পরে তখনও ছাড়িনি। পরের দিন আমি চলে গেলাম ফুরফুরে, রাত 9:30 অব্দি বসে আছি। ওর সঙ্গে কথা হলো যে আমি যাবো, ওর এই বিষয় নিয়ে ওর মন্তব্য নেবো। ও পালিয়ে বেড়ালো রীতিমতো। তারপরে একটার পর দুটোর পরে আমি লাস্টে একটা বিরক্ত, এই ভক্তদের গালাগালি কিস্তি অত্যাচারে লাস্টে বিরক্ত হয়ে একটা ভিডিও করে আমি বললাম, ভাই আমি ক্ষমা চাইছি, আমি বিষয় নিয়ে আর ভিডিওই করবো না। মিটিং করতাম 2016, 17, 18 থেকে শুরু করে 19, 20, 21 অব্দি বিভিন্ন জায়গায় এটা আমার লাগছিল। তো তখন তো নওশাদ সিদ্দিকী কোথায়? তখন তো গোপদারিও ঠিকঠাক ওঠেনি। ঠিক বয়স অল্প ছিল, সেজন্যই বলছি ওর সাথে আমার ইয়ে নেই, কোনো খাড়াখাড়ি কিছু নেই। ওই মেয়েলি কেসটা নিয়ে আমার কি দোষ ভাই? ওখানে একজন অভিযোগ করেছে, ওর বিভিন্ন তথ্য যুক্তি ঘেটে ঘুটে আমার মনে হলো যে হ্যাঁ মেয়েটা কিছুটা হলো সত্যি বলছে। ঠিক ইন্টারভিউ নেওয়ার পরে তখনও ছাড়িনি। পরের দিন আমি চলে গেলাম ফুরফুরে, রাত 9:30 অব্দি বসে আছি। ওর সঙ্গে কথা হলো যে আমি যাবো, ওর এই বিষয় নিয়ে ওর মন্তব্য নেবো। ও পালিয়ে বেড়ালো রীতিমতো।
তারপরে একটার পর দুটোর পরে আমি লাস্টে একটা বিরক্ত হয়ে এই ভক্তদের গালাগালি কিস্তি অত্যাচারে লাস্টে বিরক্ত হয়ে একটা ভিডিও করে আমি বললাম ভাই আমি ক্ষমা চাইছি, আমি বিষয় নিয়ে আর ভিডিওই করবো না। আমি তো বললাম তাই নওশাদ সিদ্দিকী, তোমরা বলতে চাইছো নওশাদ সিদ্দিকী হিজড়া, ওর নুনু নেই, ওর প্রেম ভালোবাসা কাম ভালোবাসা এগুলো জাগে না, তোমরা নিজেরাই বাংলায় একটা চলছে, এই বাংলায় কিছু একটা হচ্ছে, দফায় দফায় উৎপত্তি গোটা সেই বাংলার খবরে চোখ রাখবো আমরা। পশ্চিম বাংলায় হচ্ছে নাকি ওকে চোখ রেখে প্রশ্ন করবো আমরা। ইনসাফ টিভি মানুষের কণ্ঠ। আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যিনি প্রতিষ্ঠাতা মাওলানা মোহাম্মদ আব্বাস সিদ্দিকী সাহেব, তার সাথে সাথে ছোট ভাইজান মোহাম্মদ নওশাদ সিদ্দিকী সাহেবের ভাঙড় বিধানসভার একমাত্র বিধায়ক তথা পশ্চিমবাংলার সমস্ত অলিতে গলিতে যার অক্লান্ত পরিশ্রমে এই আইএসএফ দল সংগঠিত হচ্ছে, বিস্তারিত হচ্ছে এবং সমস্ত জায়গায় দলে দলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যোগদান করছে। তো প্রত্যেকটা জেলায় এবং ব্লকের আমরা প্রত্যন্ত অঞ্চল থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সম্মানিত সভাপতি ডাক্তার সুলতান আহমেদ বৈদ্য মহাশয়ের অনুপ্রেরণায় পাথর প্রতিমা ব্লকের অবজারভার ডাক্তার গফফার মোল্লা মহাশয় এবং আমাদের পাথর প্রতিমা ব্লকের সম্মানিত এই ব্লকের মবিজের মোল্লা এবং আমরা যারা এখানে উপস্থিত আছি প্রত্যেকে ব্লকের সদস্য এবং সম্মানিত, আমরা সবাই আজকের একত্রিত হয়ে একসঙ্গে দাঁড়িয়ে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যিনি প্রতিষ্ঠাতা মাওলানা মোহাম্মদ আব্বাস সিদ্দিকী সাহেব, তার সাথে সাথে ছোট ভাইজান মোহাম্মদ নওশাদ সিদ্দিকী সাহেবের ভাঙড় বিধানসভার একমাত্র বিধায়ক তথা পশ্চিমবাংলার সমস্ত অলিতে গলিতে যার অক্লান্ত পরিশ্রমে এই আইএসএফ দল সংগঠিত হচ্ছে, বিস্তারিত হচ্ছে এবং সমস্ত জায়গায় দলে দলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যোগদান করছে। তো প্রত্যেকটা জেলায় এবং ব্লকে এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যাদেরকে অবজারভার করে সম্মানিত করেছেন সেই ছোট ভাইজান নওশাদ সিদ্দিকী সাহেবের যে মনোনীত অবজারভার আব্দুল গফফার সাহেবকে আমরা সবাই ফুল এবং ব্যাজ দিয়ে সম্বর্ধনা জানানোর জন্য আমরা সবাই আজকের সম্মিলিত হয়েছি। তাকে আমরা ফুল দিয়ে ব্যাজ দিয়ে সম্মান জানানোর জন্য আমরা সবাই এখানে উপস্থিত। বাংলায় কিছু একটা চলছে, এই বাংলায় কিছু একটা হচ্ছে,
দফায় দফায় উৎকট কচু গোটা সেই বাংলার খবরে চোখ রাখবো আমরা। পশ্চিম বাংলায় হচ্ছেটা কি চোখ রেখে প্রশ্ন করবো আমরা। ইনসাফ টিভি, মানুষের কণ্ঠ। দর্শক দেখছিলেন ভিডিও নিশ্চয়ই আপনারা, আমরাও দেখছিলাম ভিডিওটি। এটা ওই দেগঙ্গা বিধানসভার মধ্যে আর কি, দেগঙ্গা ব্লকে যেটা বলা হচ্ছে মফিজুল সাহেব, তিনি দায়িত্ব পেয়েছেন তৃণমূল কংগ্রেসের থেকে। দেখছিলাম বিচার চাই, বিচার চাই, দোষীদের শাস্তি চাই। সেখানে একটি দেখছিলাম তিনি বলছিলেন মফিজুল সাহেব, তিনি বলছে বিচার চাই, বিচার চাই, দোষীদের শাস্তি চাই। ওই আরজি কর যে কাণ্ডে না তিলোত্তমাকে যেভাবে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে, তারই প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিনা আমি বলবো না, তবে তৃণমূল কংগ্রেসের ব্যানার রয়েছে, সেখানে তিলোত্তমা যে ছবি রয়েছে, তাছাড়া তৃণমূল কংগ্রেসের যে ব্যানার ট্যানার রয়েছে সেখানে লেখা রয়েছে প্রতিবাদ মিছিল, ধিক্কার মিছিল, এবং বিচার চাইছে কার কাছে? কেন্দ্র সরকারের কাছে চাইছে। প্রিয় দর্শক, আপনারা দেখছি ইনসাফ টিভি, ইনসাফ টিভির পক্ষ থেকে আমি দিলওয়ার ইসলাম। দর্শক, যেটা কথা হচ্ছে দেখছিলাম বিচার চাই, বিচার চাই, বিচার তো চাইবেন, কিন্তু কার কাছে চাইছেন? বিচার কার কাছে চাইছেন? বিচার কে দেবে? কেন্দ্র সরকার বিচার দেবে? কেন্দ্র সরকার বিচার দেবে? তো ইনি সদ্য দায়িত্ব পেয়েছেন দেগঙ্গা ব্লকের, আর প্রতিবাদ করতে শুরু করেছে। তো ঠিক আছে, প্রতিবাদ তাদের মতো করে করছে, কেন্দ্র সরকার সিবিআই নাকি বিচার দেবে। আমরা বলছি সর্বপ্রথম তো আপনার বিচার চাওয়া দরকার ছিল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে, যে আরজি করের বিচারটা কেন এখন আমরা পাচ্ছি না, আমাদের বিচার দিতে হবে। তারপরে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আপনারা প্রতিবাদে নামতে পারতেন। প্রতিবাদ এখনো করুন কেন্দ্র সরকারের বিরুদ্ধে, আমরা সে বিষয়ে কোনো কথা বলবো না। প্রতিবাদ করবেন আপনাদের জায়গা থেকে, এটা ভালো, খুবই ভালো, প্রতিবাদ করবেন আপনাদের মতো করে। তো আমরা দেখছি মানুষের একটা ভালো কিন্তু সাড়া পেয়েছিল দেগঙ্গাতে, দেগঙ্গা বলাকে মানুষের একটা ভালো সাড়া পেয়েছিল। কিন্তু আমরা বলছি আন্দোলন ক্ষেত্রে কোথাও ভুল হচ্ছে না তো? আনিস খানকে হত্যা করেছে রাজ্যের পুলিশ, যেটা প্রমাণ হয়েছে, পুলিশ ছাদ থেকে ফেলে মেরে দিয়েছে, যেটা আর কি বারবার বলা হয়। সে বিচারটা তো রাজ্য সরকার করতে পারছে না। তো এখন আপনারা বলবেন সিবিআই ইডির হাতে চলে গিয়েছে কেসটা, তাই রাজ্য সরকার বিচার দিতে পারছে না। তো আমরা বলছি ঢোলা থানার অন্তর্গত আবু সিদ্দিকী হালদার, ঢোলা থানার অন্তর্গত আবু সিদ্দিকী হালদার, তাকে থানাতে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করেছে, তার বিরুদ্ধে অভিযোগ যেটা আর কি, তার পরিবারে পিটিয়ে হত্যা করেছে, সে খবরও আমরা করেছি। তো সে কবে বিচার পাবে? সে কবে বিচার পাবে? বিচারে বসে রয়েছে তার পরিবার, আদবে কি বিচার পাবে? আনিস খান, আবু সিদ্দিকী, মইদুল মিদ্দা,
মহিদুল মিদ্দার কথা আমরা বলছি। নবান্ন অভিযানে সিপিএম এর পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছিল মহিদুল মিদ্দাকে, সিপিএম এর পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছিল নবান্ন চলো। আর সেই নবান্ন চলো অভিযানে সিপিএম এর এক কর্মী, বাম সমর্থিত ভ্যান চালিয়ে খেত বেচারা, আন্দোলনে গিয়েছিলেন নবান্ন চলো অভিযানে। তো তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে, পুলিশ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার বিচার কে দেবে? কেন্দ্র সরকার। কেন্দ্র সরকার দেবে, রাজ্যে যিনি বসে আছে তিনি বিচার দেবে না? তার কাছে বিচার চাইবেন না আপনারা? আমরা তো বারবার আওয়াজ তুলছি, বিচার চাই, বিচার চাই, আমাদেরও বিচার চাই। বিচার কেন মাননীয় দিতে পারছে না? মাননীয় মুখ্যমন্ত্রী কেন বিচার দিতে পারছে না? কলকাতার রাজপথে গান্ধী মূর্তির পদদেশে এখনো চাকরি প্রার্থীরা আন্দোলন করছে, চাকরি পাচ্ছে না। অপরদিকে কি দেখছি? ঘুষ নিয়ে চাকরি দিয়েছে, সেটা প্রমাণও হয়েছে। সুপ্রিম কোর্ট সেটা প্রমাণও করেছে, ঘুষ নিয়ে চাকরি পাইয়ে দিয়েছে। কারা? তৃণমূল কংগ্রেসের একাধিক নেতারা, তৃণমূল কংগ্রেসের একাধিক লিডার ঘুষ নিয়ে চাকরি পাইয়ে দিয়েছে। তার বিচার কে দেবে? কেন্দ্র সরকার দেবে। নিশ্চয়ই আপনি বলবেন না কেন্দ্র সরকার দেবে না, রাজ্য সরকার দেবে। তো দর্শক, যিনি এই মফিজুল বলা হচ্ছিল, তিনি কিন্তু বেশ ভালো আন্দোলন করছিলেন, কিন্তু আন্দোলনের ধরনটা একটু আলাদা হয়ে গিয়েছে। ওনার বলার দরকার ছিল রাজ্য সরকার বিচার দাও, বিচার আমাদের পাইয়ে দাও। কারণ আমরা পশ্চিমবাংলায় বসবাস করি, বাংলাতে। আর বাংলায় তো যিনি সংখ্যালঘু মাসিহা, মমতা ব্যানার্জি মাসিহা, নিজেকে বলে আমি সংখ্যালঘু মাসিহা, যে গরু দুধ দেয় তার লাথি আমি খাবো। তো বিচারটা তিনি দেবেন না? কেন্দ্র গিয়ে বিচার চাইবো আমরা? আর অকাপ সংশোধনীয় আইন যখন পাশ করেছে কেন্দ্র সরকার, আমি এর পক্ষে না, এর বিরোধিতা আমিও করছি। কেন্দ্র সরকার ঠিক করেনি, কিন্তু বাংলায় আমরা বাস করি, বাংলায় খাই, বাংলায় শুই, বাংলায় মরে গেলে কবরস্থান দেওয়া হয়, বাংলায় শ্মশানে নিয়ে যাওয়া হয়। তিনি কি বলছেন? রাজ্যের মাননীয় তিনি কি বলছেন? যে বাংলায় আন্দোলন করা যাবে না, দিল্লিতে চলে গিয়ে আন্দোলন করো, দিল্লিতে চলে গিয়ে আন্দোলন করো, বাংলায় আন্দোলন করলে সব থেকে বাধা হবো আমি। তো যিনি এই দেগঙ্গাতে আন্দোলন করছিলেন, এনাকে তো বলছে অনেকে যে বাংলায় কেন আন্দোলন করছেন, দিল্লিতে গিয়ে চলে যান, দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। আসলে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় তিনি ব্যর্থ মুখ্যমন্ত্রী, তিনি ব্যর্থ মুখ্যমন্ত্রী। আমি বলছি, অন ক্যামেরায় বলছি, তিনি ব্যর্থ মুখ্যমন্ত্রী। অতএব তাঁর এই মুখ্যমন্ত্রী জায়গায় থাকা উচিত নয়। এখনই মমতা ব্যানার্জি পদত্যাগ আমরাও দাবি করছি। বিচার কবে পাবে? আবু সিদ্দিকী, আনিস খান বিচার কবে পাবে? তিলোত্তমা কবে বিচার পাবে? বেশ কয়েকদিন আগে বোমের আঘাতে একটা বাচ্চা শিশুকে মৃত্যুবরণ করতে হলো। তার বিচার কে দেবে? কেন্দ্র সরকার দেবে। তাই এখন মুসলিম সমাজ জেগে উঠেছে যে আন্দোলন আমরা বাংলায় করতে পারবো না, বাংলায় বিচার চাইতে পারবো না। তাহলে এই ভোট চাইতে এলে না তৃণমূল কংগ্রেসের লিডারেরা, আপনারা বলে দেবেন দিল্লিতে গিয়ে ভোট চান, বাংলায় ভোট নয়। বাংলায় আমরা ভোট দেবো, মুসলিম কমিউনিটির মানুষ এই সরকারকে ভোটে জেতাবে, তাদের হয়ে মারপিট করবে, তাদের হয়ে বোম বাঁধবে, তাদের হয়ে বুথ র্যাগিং করবে, যেটা অভিযোগ আর কি অনেক সময় তো নওশাদ সিদ্দিকীরা বলে। তো আমি সেটাই বলছি, আর ভোট তাহলে বাংলায় আর চাইবেন না। সংখ্যালঘু, আপনিও বলে সংখ্যালঘু ভোটে আমরা ক্ষমতায় রয়েছি, তা সংখ্যালঘুরা বিচার পাচ্ছে না কেন? অতএব প্রশ্ন উঠছে, আপনি নয় ইস্তফা দিন ব্যর্থ মুখ্যমন্ত্রী, আর নয় এবার ভোটটা চাইতে হলে আমরা বলে দেবো দিল্লিতে গিয়ে ভোট চান। দর্শক কি বলবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর চোখ রাখবেন আমাদের চ্যানেলে। বাপি হালদার সাহেবরা আমাদের সাথে রাজনৈতিকভাবে পেরে উঠতে পারছে না। মানুষজন বাপি হালদারদের তথা তৃণমূল কংগ্রেসের পাশ থেকে সরে আসছে, সেই জন্য তারা আতঙ্কিত হয়ে অবাঞ্ছিত মন্তব্য করছে। যদি আমি দেশের আইন বহির্ভূত কোনো কাজকর্মের সাথে আমি বা আমাদের দল যুক্ত থাকে,
বাপি হালদারের খুব কাছের লোক হচ্ছে অভিষেক ব্যানার্জি, তার পিসিমণি হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী। তাহলে আমাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করছে না? বাপি হালদারদের বলবেন এই ধরনের মুসলিম সমাজকে, আদিবাসী দলিত সমাজকে, গরিব মানুষকে ভুল বুঝিয়ে আর বেশি দিন তারা রাজনৈতিক ক্ষমতায় ধরে রাখতে পারবে না। সেখানে পুলিশ প্রশাসনের উপস্থিতি ছিল শুধুমাত্র, ফলে লুট করতে সুবিধা হয়েছে। পুলিশ তো বাপি হালদারদের কথাই এখন চলছে, এই পুলিশই বাপি হালদারদেরকে ছুট কাটাবে সময়ের সাথে সাথে। ধৈর্য ধরুন। দেখুন, একটা সামান্য মাদ্রাসার অভিভাবক প্রতিনিধি নির্বাচনে বাপি হালদারদেরকে ভোট চুরি করতে হচ্ছে, সার্টিফিকেট চুরি করতে হচ্ছে। অর্থাৎ বাপি হালদারদের সাথে না মুসলিম আছে না হিন্দু আছে, কেউ নাই, সবাই ওনাদেরকে রিজেক্ট করছে। ফলে আতঙ্কিত হয়ে সার্টিফিকেট চুরি করে আজকে বিজয়ী নিজেদেরকে ঘোষণা করলেও আগামী দিনে বাপি হালদার সাহেবদের অবস্থা রাজনৈতিক ভাবে প্রচন্ড ভাবে খারাপ হবে। বলছেন যে অ্যাকচুয়ালি আইএসএফ মৌলবাদী দল, নওশাদ সিদ্দিকী সাহেব মৌলবাদী দল। মথুরাপুর লোকসভার এমপি বাপি হালদার তিনি বলছেন যে নওশাদ সিদ্দিকীর দল মৌলবাদী এবং নওশাদ সিদ্দিকী নিজেই মৌলবাদী। আমার প্রতিক্রিয়া হচ্ছে, ব্যাপার হচ্ছে এই বাপি হালদার সাহেব যার ফ্যামিলির অভিযোগ ছিল নাকি চাকরি চুরি করেছে, মেধার ভিত্তিতে নয় অবৈধ পন্থা অবলম্বন করে সে চাকরি নিয়েছে, এ অভিযোগ আছে। সে আমাকে সার্টিফিকেট দেবে, আমাদের দল সম্পর্কে সার্টিফিকেট দেবে? বাপি হালদার সাহেবরা আমাদের সাথে রাজনৈতিকভাবে পেরে উঠতে পারছে না। মানুষজন বাপি হালদারদের তথা তৃণমূল কংগ্রেসের পাশ থেকে সরে আসছে, সেই জন্য তারা আতঙ্কিত হয়ে অবাঞ্ছিত মন্তব্য করছে। যদি আমি দেশের আইন বহির্ভূত কোনো কাজকর্মের সাথে আমি বা আমাদের দল যুক্ত থাকে, বাপি হালদারের খুব কাছের লোক হচ্ছে অভিষেক ব্যানার্জি, তার পিসিমণি হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী, তাহলে আমাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করছে না? বাপি হালদারদের বলবেন এই ধরনের মুসলিম সমাজকে, আদিবাসী দলিত সমাজকে, গরিব মানুষকে ভুল বুঝিয়ে আর বেশি দিন তারা রাজনৈতিক ক্ষমতায় ধরে রাখতে পারবে না। অনেক হয়েছে, দলিত আদিবাসী মুসলমানরা ঐক্যবদ্ধ জোটবদ্ধ হচ্ছে এই বাপি হালদার তথা অভিষেক ব্যানার্জি তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিদেরকে হারানোর জন্য প্রস্তুতি নিয়েছে। তারা আতঙ্কিত হয়ে আমাদেরকে এই ধরনের মন্তব্য করছে। বলছি, বেশ কয়েকদিন আগে ঢোলা মাদারপাড়া হাই মাদ্রাসার নির্বাচনে আপনারা 6টিতে 6টি জয়লাভ করেছেন, সেখানে আপনাদেরকে ভোট লুট করা হচ্ছে। হাই মাদ্রাসার নির্বাচনে যদি ভোট লুট করা হয়, বিধানসভা 26শে বিধানসভা নির্বাচনে কি ভাবছেন? সেখানে পুলিশ প্রশাসনের উপস্থিতি ছিল শুধুমাত্র, ফলে লুট করতে সুবিধা হয়েছে। পুলিশ তো বাপি হালদারদের কথাই এখন চলছে, এই পুলিশই বাপি হালদারদেরকে ছুট কাটাবে সময়ের সাথে সাথে। ধৈর্য ধরুন। দেখুন, একটা সামান্য মাদ্রাসার অভিভাবক প্রতিনিধি নির্বাচনে বাপি হালদারদেরকে ভোট চুরি করতে হচ্ছে, সার্টিফিকেট চুরি করতে হচ্ছে। অর্থাৎ বাপি হালদারদের সাথে না মুসলিম আছে না হিন্দু আছে, কেউ নাই, সবাই ওনাদেরকে রিজেক্ট করছে। ফলে আতঙ্কিত হয়ে সার্টিফিকেট চুরি করে আজকে বিজয়ী নিজেদেরকে ঘোষণা করলেও আগামী দিনে বাপি হালদার সাহেবদের অবস্থা রাজনৈতিক ভাবে প্রচন্ড ভাবে খারাপ হবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। বাংলায় কিছু একটা চলছে, এই বাংলায় কিছু একটা হচ্ছে, দফায় দফায় কচু গোটা। সেই বাংলার খবরে চোখ রাখবো আমরা। পশ্চিম বাংলায় হচ্ছে নাকি চোখ রেখে প্রশ্ন করবো আমরা। ইনসাফ টিভি, মানুষের কণ্ঠ। গত 3 দিন ধরে ভাঙড়ের মাটিতে এক হারবাদ 34 বছর ধরে যে সিপিএম এর লাল সন্ত্রাস লুট করেছে, আজকে তৃণমূল কংগ্রেসে এসে পুরনো তৃণমূল কংগ্রেসদের উপরে আক্রমণ করছে। আপনারা জানেন আমি ভাঙড়ের ছেলে, আমি শুধু তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার পর থেকে রাজনীতি করিনি,
মমতা বন্দ্যোপাধ্যায় যখন 84 সালে যাদবপুর লোকসভায় দাঁড়ায় তখন থেকে আমি দিদির সাথে রাজনীতি করি। আজকে যেটা আমার বলার, যে এক এক করে যারা ভাঙড়ের পুরনো তৃণমূল কংগ্রেস যারা লড়াই করেছে, জীবন দিয়েছে, গত পঞ্চায়েতে হয়তো আমি মারা যেতে পারতাম, আমার ছেলে মারা যেতে পারত, খাদিজা বিবি মারা যেতে পারত, তাদের উপরে গত পরশু থেকে শওকত মোল্লা নিজে যে আরাবুলের যেসব ছেলেরা আছে তাদের হাত ভেঙে দাও, পা ভেঙে দাও, তাদের গুড়িয়ে দাও, তাদের মেরে দাও, তার বক্তব্য আপনারা ইতিমধ্যে বিভিন্ন চ্যানেলে প্রকাশ হয়েছে। আমি শুধু আজকে একটা কথা অনুরোধ রাখবো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, যে আমরা এই দলটা করব কি করব না। আমরা তৃণমূল কংগ্রেস করতে গিয়ে সিপিএম এর কাছে রক্ত ঝরেছে, আমাদের অন্য দলের কাছে আমরা মার খেয়েছি। আজকে যিনি এখানে এসে অবজারভার বলে যিনি দাবি করে এলাকা যেভাবে সন্ত্রাস করছে, আজকে যারা মেরেছে তারা কিন্তু কেউ ভাঙড়ের ছেলে নয়। ক্যানিং থেকে লোক এনে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের কর্মী আলতু হচ্ছে আমার ভাইয়ের মতো, যার নাম লালবাবু মোল্লা, আমার নিজের ভাইয়ের মতো, আমি তার ভালোবাসি। 24টা ঘন্টা আমার সাথে থাকে, আপনারা মিডিয়ার লোক সবাই জানে। তার গাড়ি ভাঙা হয়েছে, তাকে মেরে দেবারও ষড়যন্ত্র হয়েছিল, কোন রকম ভাবে সে প্রাণে বাঁচে। যে অফিসটায় আমি ভোজেরহাটে বসি সে অফিসটা পর্যন্ত গুড়িয়ে দেওয়া হয়েছে। সমস্তটা সিসিটিভি ক্যামেরা থাকার পরেও তারা সমস্ত সবাই মুখ বেঁধে এই গাড়ি ভাঙচুর করে, পার্টি অফিস ভাঙচুর করে। কি কারণে হামলা? কি আপনারা দেখেছেন হামলা কি কারণে? আরাবুল ইসলামের গোষ্ঠী করে, ফেসবুকে কোন ছবি ছাড়ে আরাবুল ইসলামের, সেটা হচ্ছে কারণ। আপনারা দেখেছেন গত পরশুবার দিন, আপনারা গতকালই বাপি আমাদের প্রাক্তন প্রধান, ওর ওয়াইফ দুবারের প্রধান, ও অঞ্চলের এখনো ভগবানপুর অঞ্চলের সভাপতি, তাকে মারা হয়েছে, তার বউকে মারা হয়েছে। যেভাবে এরা নোংরামু করছে, আজকের আপনারা দেখবেন সর্বত্র বোমা ফাটছে। কেন? একটা সন্ত্রাস কায়েম করার জন্য ভাঙড়ে নতুন করে শওকত মোল্লার নেতৃত্বে গোটা ভাঙড়ে যারা পুরনো তৃণমূল কংগ্রেস আছে তাদের উপরে আক্রমণ করা চলছে। আমি শুধু দিদির কাছে হাত জোড় করে অনুরোধ রাখবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা, আমার নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তানার আদর্শ নীতি নিয়ে আমি 2006 সালে ভাঙড় থেকে বিধায়ক হই। তানার আশীর্বাদ এখনো, আমি তানার কাছে শুধু হাত জোড় করে বলবো যে আমরা কোন পথে যাব, এর বিচার আমরা চাই। এই অন্যায়ভাবে রাত দুপুরে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপরে আক্রমণ,